হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই প্রীথা। লাস্ট 45 ডেজে 10খানা বাংলা বই শেষ করেছি, আর এই ভিডিওতে সেই বইগুলো নিয়ে আলোচনা করব। তাই জন্যে আর ইন্ট্রোটা বেশি বড় করছি না, বাট এরকম সিমিলার ভিডিওস যদি দেখতে চাও তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীথা। এখানে আমি বাংলা, ইংরেজি, হিন্দি বই দিয়ে কথা বলি। তো আর বেশি দেরি না করে লেটস গেট ব্যাক টু দ্য মেইন ভিডিও। অগস্ট মাসের শুরুর দিকে আমি শ্রীকৃষ্ণ কীর্তন রহস্য পড়তে শুরু করি। পড়তে গিয়ে জানতে পারি যে এটা এই সিরিজের বা শুভময় ভাদুরী সিরিজের এটা সেকেন্ড বই। প্রথম বইয়ের নাম হচ্ছে আগুন পাহাড়ের পুঁথি। যাই হোক, বইটা পড়তে শুরু করি এবং বইয়ের শুরুতেই আমরা জানতে পারি যে তরুণ গবেষক সুকান্ত সেনাপতি, তাকে কেউ একজন কিডন্যাপ করেছে। এবারে শুভময় সুকান্তরই ক্লাসমেট ছিল এবং সুকান্তর এখনকার যে ওয়াইফ শর্মিষ্ঠা, সে একসময় শুভময়কে পছন্দ করত। হঠাৎ একদিন শুভময়ের কাছে সোমনাথ বাবু, যিনি এদের তিনজনেরই প্রফেসর ছিলেন, ফোন আসে এবং সোমনাথ বাবু সুকান্ত যে এরম নিখোঁজ হয়ে গেছে সেটা শুভময়কে জানায়। শুভময় প্রথমে এই কেসটার তদন্ত করতে চায় না, কেননা ওর আর শর্মিষ্ঠার একটা কাইন্ড অফ পাস্ট ছিল, সেটা একটা বড় কারণ যেটা এখানে দেখানো হয়েছে। বাট সোমনাথ বাবু শুভময়কে বোঝায় যে কেন শুভময়ের এই কেসটা নেওয়া উচিত। এবার শুভময় কি পারবে এটা বার করতে যে সুকান্তকে কারা কিডন্যাপ করেছে? বলে রাখা ভালো যে শুভময় কিন্তু নিজে একজন লেকচারার। এবার কলেজের ক্লাস সামলে তারপরে শুভময় কি আদেও সুকান্তর খোঁজ বার করতে পারবে? আর কে বা কারা শুভময়কে কোন কারণে কিডন্যাপ করেছে সেটা কি জানতে পারবে? এই পুরো প্রসেসে শুভময়ের হবু বউ আত্রেই, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে শুভময়কে শুরুর থেকেই হেল্প করে। আর গল্পটা ভীষণই টান এবং সুকান্তকে খুঁজে বের করার যদি এরা কী করে যদি তোমরা জানতে চাও তাহলে সিজার বাচ্চি শ্রীকৃষ্ণ কীর্তন রহস্য তোমরা ডেফিনেটলি পড়ে দেখতে পারো। এই বইটা প্রকাশিত হয়েছে আনন্দর থেকে। আনন্দর বই যখন, বুঝতেই পারছো এটা বেশ কস্টলি, এটা দাম 400। নেক্সট আমি আগুন পাহাড়ের পুঁথি, যেটা শুভময় ভাদুরী সিরিজের প্রথম বই, সেইটা আমি পড়িনি, বাট আমি সানডে সাসপেন্সে অডিও স্টোরিতে শুনেছি। এটাতে আমরা দেখি যে গল্পটা যখন শুরু হচ্ছে, তীর্থপথী মিত্র বলে একজন রিসার্চার রহস্যজনকভাবে মারা যায়। ঘটনাটা ঘটে সিকিমে। এই ঘটনা সম্পর্কে তার খুব প্রিয় বন্ধু সোমনাথবাবু নিউজ পেপারে পড়ে জানতে পারে। সোমনাথবাবু তার প্রিয় ছাত্র শুভময় ভাদুরীকে বলে এই কেসটা সলভ করার জন্য। বলে রাখা দরকার যে তীর্থপতিবাবু অ্যাকচুয়ালি একটা পুঁথির ওপর কাজ করছিলেন, যে পুঁথিটা বাংলায় যখন তুর্কিশরা ইনভেট করেছিল সেই সময়কার একটা খুব পুরনো ইম্পর্টেন্ট পুঁথি। এই পুরো প্রসেসটায় শুভময়কে শুরুর থেকে হেল্প করে তীর্থপতিবাবুর মেয়ে অনুসূয়া। সিজার বাচ্চির এই দুটো বইয়ের পর এই সিরিজের থার্ড বই হচ্ছে রামায়ণ রহস্য। রামায়ণ রহস্যটা দেশ পাবলিশিংয়ের বই। এই দুটো বই পাবলিশ হয়েছে আনন্দ প্রকাশনীর থেকে। আর দুটো বইয়ের আমি বলবো, আমি এগুলোকে যদি 5-এ রেটিং দিতে হয় আমি এগুলোকে 3 মতন রেটিং দেব। এগুলো ভীষণই, দুটো বই ভীষণই ফাস্ট পেস এবং বিগিনার ফ্রেন্ডলি আমার মনে হয়েছে। এবং আমি যখন এই বইটা 2-3টে সিটিংয়ে শেষ করতে পারছি, অডিও স্টোরিটাও 2টো সিটিংয়ে শেষ করতে পারছি, তোমরা যদি অ্যাডভান্স লেভেল রিডার হও তাহলে তো আমার মনে হয় তোমরা একদিনেই বইগুলোকে পড়ে শেষ করে নিতে পারবে। রামায়ণ রহস্যটা আমি কিনে রেখেছি, আমার এখনও পড়া হয়নি। পড়া হয়ে গেলে যদি তোমরা বলো, প্লিজ তোমরা কমেন্টসে জানিও যে 3টে বই নিয়ে তোমরা একটা ডিটেল রিভিউ দেখতে চাও। যখন সানডে সাসপেন্সে আমি আগুন পাহাড়ের পুঁথিটা শুনছিলাম, তার নিচেই আমার হঠাৎ আর কি এটা আমার চোখে পড়ে এবং সেটাই হয় আমার থার্ড বুক বা অডিও স্টোরি যেটা আমি শুনি, সেটা হচ্ছে অভিরূপ সরকারের চৌধুরী বাড়ির রহস্য। এখানে আমরা দেখতে পাই সোহিনী নামের একটি মেয়ে ডিটেকটিভ আদিত্য মজুমদারকে তার মাকে কেউ খুন করতে চায়, মানে সোহিনীর মাকে কেউ খুন করতে চায়, সেটা তার এবং তার মায়ের সন্দেহ হয় এবং সেই জন্যে আদিত্য মজুমদারকে এই পুরো জিনিসটার তদন্ত করতে বলে। আদিত্য কথায় কথায় জানতে পারে যে সোহিনীর মা আর কেউ নয় কিন্তু সেলিব্রিটি অ্যাক্ট্রেস মন্দাক্রান্তা চৌধুরী। মন্দাক্রান্তা চৌধুরী
বাড়ির সুবীর চৌধুরীকে বিয়ে করেছিলেন। সুবীর চৌধুরী একজন কলকাতার খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে কিছুদিন আগে মারা গেছে। সুবীর চৌধুরীরও প্রথম পক্ষর এক ছেলে এক মেয়ে আছে। ছেলের বয়স মোটামুটি মন্দাকান্তা চৌধুরীরই আশেপাশে, মেয়ে একটু বয়সে ছোট। আর সোহিনীও হচ্ছে তার মায়ের প্রথম যে হাজব্যান্ড, তার মেয়ে। খুব বেশ জটিল। এবার গল্পটার নাম হচ্ছে চৌধুরী বাড়ির রহস্য। চৌধুরী বাড়ির রহস্যর সঙ্গে এই মন্দাক্রান্তা চৌধুরী, এই যে মানে ওনাকে কেউ খুন করতে চাওয়ার কোনো কি রিলেশন আছে? আদিত্য মজুমদার এই কেসটা যখন তদন্তয় নামে, সে আরও কী কী তথ্য জানতে পারে। যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে সানডে সাসপেন্সে শুনে নিতে পারো অভিরূপ সরকারের চৌধুরী বাড়ির রহস্য। এটা প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনীর থেকে। এটা আমার এতই ভালো লেগেছিল এই সানডে সাসপেন্সের এই পার্টিকুলার স্টোরিটা, যে অডিও স্টোরিটা, শুধু স্টোরি বলা ঠিক হবে না, যে আমি এবার শারদ বই পার্বণে গিয়ে এই আদিত্য মজুমদার সিরিজের যে নেক্সট দুটো বই আছে সেটা অলরেডি কিনে ফেলেছি। খুব শীঘ্রই বইগুলো পড়ে তোমাদের জন্য ডেফিনেটলি কন্টেন্ট বানাবো। স্টে টিউনড। আর তার জন্যে কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে রেগুলারলি দেখতে হবে যদি তোমরা এক্সিস্টিং ভিউয়ার্স হও। আর যদি তোমরা প্রথমবার আমার কন্টেন্ট দেখছো আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, দেন আই উইল প্লিজ রিকোয়েস্ট ইউ যে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বুক টেলস বাই প্রিয়া। নেক্সট যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে রূপক সাহার হরফ। এই বইটা আগেন আনন্দর একটা বই। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 400 টাকা, 8 বাইন্ড বই। এই বইটার কনসেপ্টটা এত ইন্টারেস্টিং যে তার কনসেপ্টের জন্য আমি বইটাকে এক্সট্রা রেটিং দিয়ে দিয়েছি। বইটা লেখা হচ্ছে গ্রাফোলজি বা একটা মানুষের হ্যান্ডরাইটিং। এই টপিকটা হচ্ছে বইটার কোর সাবজেক্ট। হ্যান্ডরাইটিং নিয়ে একটা মানুষের ক্যারেক্টার বিবেচনা করা যায়, তার রিলেশনশিপ উইথ দেয়ার পার্টনার কীরকম হতে পারে সেটা প্রেডিক্ট করা যায়, তার কোনো রোগ আছে কি না, যদি হ্যান্ডরাইটিং চেঞ্জ করা হয় বা কোনোভাবে হ্যান্ডরাইটিংটাকে যদি একটা মানে অ্যাডাল্ট পারসন হয় তাহলে যদি সে কোনোভাবে তার হ্যান্ডরাইটিংটার প্যাটার্নটাকে চেঞ্জ করে তাহলে অনেক রকম রোগ থেকে সে বাঁচতে পারে। এই সব জিনিস কিন্তু এই বইটাতে দেওয়া আছে। এমন এমন কনসেপ্ট বলা হয়েছে উইচ ক্যান বি সলভ থ্রু গ্রাফোলজি, যে বইটা শেষ করার পর নিজের একটু গ্রাফোলজি সম্পর্কে জানার ইন্টারেস্টটা বেড়ে গেছে। যাই হোক, এবারে একটু বইয়ের যে গল্পটা আছে সেটা নিয়ে বলি। এই গল্পর নায়ক হচ্ছে অভিপ। অভিপ একটা মোটামুটি বড়লোক বাড়ির ছেলে। সে কলকাতার সিথির মোড়ে তার বাবার একটা বিশাল বাগানওয়ালা বাড়ি আছে, সেখানে সে একা থাকে মোস্ট অফ দ্য টাইম। তার মা যে একজন উইডোয়ার, সে থাকে বহরমপুরে তাদের আর একটা বাড়িতে। এবার অভি নিজে গ্রাফোলজির ওপর রিসার্চ করছে ফরেনের ইউনিভার্সিটির থেকে, আর সে লোকজনদের হেল্প করে থ্রু গ্রাফোলজি। মানে আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো অভি সলভ করে থ্রু গ্রাফোলজি। বলে দিই যে এই গল্পটার টাইম পিরিয়ডটা হচ্ছে, মানে পড়ে আমার যা লেগেছে, আর্লি 2000, ওই সময় যখন মোবাইল সবে এসছে ওই সময়টা, ঠিক আছে। এবার এই গল্পতে আমরা দেখি বিভিন্ন ক্যারেক্টার্স আছে এবং লেখক এই গ্রাফোলজির কনসেপ্ট এবং ওই সময়কার কলকাতার সোসাইটিকে খুব ভালোভাবে এই বইতে তুলে ধরেছে। এবং একটা অভির সারাউন্ডিংয়ে বিভিন্ন ক্যারেক্টার্স, মানে পাড়ার লোকজন, অভির মা, অভির সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সঞ্জনা, যাকে অভি ছোটোর থেকেই চেনে, কিন্তু প্রেমটা ওদের মধ্যে হঠাৎ করে হয় এবং হঠাৎ করে ওদের বিয়েটা ঠিক হয়, সব খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু অভি একদিন তার হাতে পড়ে সঞ্জনার লেখা একটা চিঠি, এবং হ্যান্ডরাইটিংটা দেখে অভির মনে হয় যে সঞ্জনাকে বিয়ে করাটা অভির জন্য ঠিক হবে না। অভি নিজে একজন গ্রাফোলজি এক্সপার্ট। এবার অভি ভাবছে যে সে কি সঞ্জনাকে বিয়ে করবে, আর এই ঘটনাটা অভি জানতে পারে বিয়ের দিন সকালবেলা। হ্যাঁ, তো এবারে অভি কি সঞ্জনাকে বিয়ে করবে, সঞ্জনা কি কোনোভাবে ভুল, সেটা যদি জানতে হয় তাহলে এই দারুণ বইটা রূপক সাহার হরফ আপনারা পড়ে নিতে পারেন। এই পার্টিকুলার কনসেপ্টটার জন্যে আমি এই বইটাকে 4.8 আউট অফ 5 স্টার রেটিং দেব। এবার একটু ফাঁকি মারছি। নেক্সট যে দুটো বই, এই দুটো বই আমি যেগুলো পড়েছি এইগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও করেছি, তো দুটো বইয়েরই ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের নতুন উপন্যাস অন্ধকারে দীপশিখা, আর এটাতে তো পুরো আমার একটা সলিড রিভিউ আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সুপ্রতিম সরকারের স্বাধীনতা যুদ্ধে
অদেখা লালবাজার। দুটো বইয়েরই ডিটেল রিভিউ দিয়ে দিয়েছি আমার চ্যানেলে অলরেডি। তো তাই জন্যে প্লিজ তোমরা ডেসক্রিপশনের লিঙ্কগুলো দেখে নিও আর জানিও যে কেমন লেগেছে, বইগুলো তোমরা পড়েছো কি না। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের বইগুলো কিনতে ইচ্ছে করে বা পড়তে ইচ্ছে করে, ডেফিনেটলি আমাকে তাহলে তোমরা কমেন্টসে জানো। একটা ভীষণ ফাস্ট পেস হরর থ্রিলার আমি লাস্ট উইকেন্ডে শেষ করলাম। বইটা পাবলিশ হয়েছে অভিযান থেকে, লেখক হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়। বইটা 110 পাতার একটা বই এবং বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বইটা হচ্ছে 13 নম্বর ফ্লোর। এই বইতে আমরা পাই মিহির নামের দুটো লোক আর একজন পেতনি যার নাম তিলোত্তমা। গল্পটার সেটিং হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের অফিস এবং গল্পটার টাইম ফ্রেমটা হচ্ছে প্রেজেন্ট টাইম এবং প্রেজেন্ট টাইম থেকে 12 বছর আগে। এর বেশি এই ভিডিওতে আমি এই বইটা নিয়ে বলবো না। এটা একটা খুব ছোট্ট বাট ভীষণ ইন্টারেস্টিং এবং আনপুট ডাউনেবল একটা বই। আমার যদি রিভিউ তোমাদের পছন্দ হয় আর তোমরা জানো যে আমি অনেস্ট ফিডব্যাক দিই, তাহলে একটা অনেস্ট সাজেশন হচ্ছে বইটা তাড়াতাড়ি কিনে ফেলো আর পড়ে ফেলো। এই বইটা এই সিরিজের প্রথম বই, যেটা আমি জানতাম না যে এটার একটা সেকেন্ড পার্টও আছে। তো এটা তো আমি পড়ে ফেলেছি, খুব শীঘ্রই এটার সেকেন্ড পার্টটাও পড়বো। আর এই বইটাকে আমি রেটিং দিয়েছি 4.2 আউট অফ 5 স্টার্স। আর এটা একটা ভীষণ বিগিনার ফ্রেন্ডলি বই। নেক্সট বইটা হচ্ছে সায়ন্তনী পুততুণ্ড, যার এটা আমি আমার পড়া সায়ন্তনী পুততুণ্ডর এটা ফার্স্ট বই, দ্যাট ইজ বহুরূপী 1। বহুরূপী 1-এ আমি ইন্ট্রোডিউসড হয়েছি অধিরাজ ক্যারেক্টারের সঙ্গে, বা যেটা সায়ন্তনী পুততুণ্ডর একটা খুব পপুলার ক্রিয়েশন। অধিরাজ, obviously he is a police officer, he is extremely attractive and impressive character। সে কথায় কথায় ইংরেজি টার্মস ইউজ করে, সে খুব দক্ষতার সঙ্গে প্রত্যেকটা কেস সলভ করে। সে তার চারিত্রিক ডেসক্রিপশন যেটা সায়ন্তনী পুততুণ্ড দিয়েছে, সব দিক থেকেই তার মধ্যে একটা হিরো হিরো ভাব আছে। সে খুব কম কথা বলে। তার দুজন একজন ডাক্তার আছে এবং একজন অধিরাজের পুলিশ ডিপার্টমেন্টেরই একজন অ্যাসিস্ট্যান্ট আছে। এরা তিনজন মিলে মোস্ট অফ দ্য কেসেস সলভ করে। বহুরূপী 1-এ 5খানা কেস অধিরাজ সলভ করেছে, যার মধ্যে প্রথম যে গল্পটা ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর, এটা অধিরাজের রিলেটিভের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে একটা তদন্ত করে অধিরাজ। দ্বিতীয় যে গল্পটা এবং আত্মহত্যা, এতে একটা বিল্ডিংয়ের অনেক উঁচু ফ্লোর থেকে একটা অন্ধ মেয়েকে ঝাঁপ দিতে দেখতে পায় তার অপোজিট ফ্ল্যাটে থাকা একজন বয়স্ক ভদ্রমহিলা। এটা বেশ ভালো লেগেছে আমার। আচ্ছা, বাট এই বইতে আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে 3 নম্বর কেসটা, দ্যাট ইজ সলোমন ওয়াচ। এটা খুব ছোট্ট, এটা একটা নভেলা বলা যেতে পারে। এটা খুব ছোট্ট একটা কেস, বাট আমার এটা খুব ভালো লেগেছে। এটা একটু অন্যরকম টাইপের লেখা, তাই জন্য আমার ভালো লেগেছে। আর 4 নম্বরটা আমি পুরোটা পড়িনি, বিকজ আমার খুব কি বলবো, কনফিউজিংও বলা যেতে পারে, বা আমি একটা পয়েন্টের পর না পড়ে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না 4 নম্বরটা। তো তাই জন্য আমি ওটা পুরোটা পড়িনি। 5 নম্বর যে গল্পটা সেটা হচ্ছে টাইটেল স্টোরি, এটার নাম বহুরূপী। এটা ভালো, বাট আমি এটাকে খুব ভালো বলবো না। এর থেকে অনেক ইন্টারেস্টিং থ্রিলার বাংলা গল্প বা উপন্যাস আমরা পড়েছি। তো মিত্র এন ঘোষের বহুরূপী ইজ গুড ফর ওয়ান টাইম ওয়াচ, গুড ফর বিগিনার্স। বাট আমি অধিরাজ নিয়ে যে এত বুক টিউবে যে সবাই অনেকে আমি দেখেছি খুব বেশি অধিরাজ সায়ন্তনী পুততুণ্ডর অধিরাজ নিয়ে অনেক কিছু বলে বা হয়, আমি খুব একটা বেশি ইমপ্রেসড নয় আর কি। আচ্ছা, এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 400 রুপিস। আর অবভিয়াসলি এটাতে কিছু ডিসকাউন্ট তোমরা পাবে কেনবার সময়। বাট বইটা পড়ে আমার আর বহুরূপী 2 পড়ার খুব যে একটা ইন্টারেস্ট আছে তা কিন্তু নয়। আর এটাতে আমি রেটিং দিয়েছি, আমি লিখে রেখেছিলাম যে কত রেটিং, কারণ রেটিংগুলো না বই পড়ার সময় মনে থাকে, তারপরে ভুলে যাই। তো এটাতে আমি রেটিং দিয়েছিলাম 3 আউট অফ 5 স্টার্স। তো এটা হচ্ছে বহুরূপী, আজকের 8 নম্বর বই। নেক্সট 9 নম্বর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিভা প্রকাশনীর প্রখর রুদ্র। এটা কৌশিক রায় লিখেছেন। এই বইটা লিটারালি আমি ফার্স্ট দুটো পড়ে বইটা আমি রেখে দিয়েছি। প্রখর রুদ্র নিয়েও আমি প্রচুর শুনেছিলাম, তাই জন্যে বইটা বন্ধুর কাছ থেকে জোগাড় করি। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 244। এটাতে কি বলবো, এখানে অটোস্পি হয়, এখানে আপনার প্রখর রুদ্র এবং তার
নিস মানে তার ভাইয়ের মেয়ে যে একজন পুলিশ অফিসার, তারা দুজন মিলে কেস সলভ করছে। কিন্তু প্রথম দুটো গল্প পড়ে আমার যেটা মনে হয়েছে, দ্য প্লট আই ফাউন্ড ইট টু বি এক্সট্রিমলি চাইল্ডিশ, এবং আমার যেটা মনে হয়েছে অনেক জায়গায় লুপহোলস আছে। আর মানে আমি এখানে মানে আমার এটা মনে হয় যে যখন আমি একটা বুক টিউব চ্যানেল করছি, আমি যেমন যখন আমার একটা বই ভাল লাগে সেটা নিয়ে যেমন আমি আমার যারা অডিয়েন্স বা রিডার্স তাদেরকে বলি, আমার যদি কোনো বই ভালো না লাগে, আই গট দ্য ফুল ফ্রিডম টু টক অ্যাবাউট ইট। তো আমার যেটা মনে হয়েছে প্লটগুলোতে প্রচুর লুপ হোলস আছে, এবং লাস্টে সেই জোড়াতাপ্পি দিয়ে লাগিয়ে মানে একটা কেস সলভ করা হচ্ছে, আমার ঠিক এক্স্যাক্টলি ওরকম মনে হয়েছে। তাই জন্যে এতে মানে 15খানা শর্ট স্টোরিজ কাইন্ড অফ আছে, কিন্তু আমি দুটো পড়েই বইটাকে রেখে দিয়েছি। আর আমার এটা মনে হয়েছে যে দিস বুকস আর গুড ফর পিপল হু আর মানে যারা টিনেজার্স, তাদের এটা ভালো লাগবে। বাট একটু যারা ম্যাচিওর বা অ্যাডভান্স রিডার্স তাদের এই বইটা খুব একটা মানে অ্যাট্রাক্ট নাও করতে পারে। এখানে ফরেন্সিক নিয়ে কথা বলা হয়েছে, তো সেই অটোস্পি বা ফরেন্সিক সায়েন্স এইগুলো নিয়ে বাংলাতে আমরা ইন্দ্রনীল সান্যালের অনেক বেটার রাইটিংস মানে আমার অ্যাটলিস্ট পড়া হয়ে গেছে। তো মেবি দ্যাট মে বি দ্য রিজন যে আমার এই বইটা খুব একটা ভালো লাগেনি। এই বইটাকে আমি খালি ভুলে যাই। আমি না প্রত্যেকটা বইয়ের রেটিংসগুলো আমি লিখে রাখি, কিন্তু তারপর আমি নিজেই মানে খুঁজতে থাকি যে কোথায় লিখেছি। তো প্রখর রুদ্রকে আমি যেহেতু এই বইটাকে আমি মানে ডিএনডি করেছি, আমি এটাকে 2 out of 5 স্টার্স দিচ্ছি। লাস্ট যে বইটা নিয়ে কথা বলবো, আই এম শিওর যে ইন দ্য নিয়ার ফিউচার এই রাইটার বা এনার প্রত্যেকটা লেখা আর গোয়িং টু বি টার্মড অ্যাজ ক্লাসিক্স অর মাস্টারপিসেস ইন বেঙ্গলি লিটারেচার। আমি কথা বলছি উভয় ধকের লেখা নীলপাহাড় অরণ্যমন প্রকাশনীর বই, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা। এটা একটা 128 পাতার বই, এটাকে আমরা নভেলাই বলতে পারি। উভয় ধকের আমি অলরেডি একটি শাড়ি ও কামরাঙা বোমা আমার পড়া হয়ে গেছে, আমার একটা ডিটেল ভিডিও আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। উভয় ধকের লেখা অসামান্য। আজকের দিনের কন্টেম্পোরারি রাইটার্সদের মধ্যে যে রাইটার বাংলাদেশের সোসাইটাল ইস্যুস নিয়ে, স্পেশালি আপনারা নিশ্চয়ই জানবেন যে বাংলাদেশে মূলত দুটো ক্লাস, একজন যারা খুব গরিব আর একজন যারা খুব বড়লোক। মূলত যারা খুব গরিব তাদেরকে নিয়েই উভয়ধক বিভিন্ন লেখা লিখেছেন। মানে একটি শাড়ি ও কামরাঙা বোমাতে আমি তাই দেখেছিলাম, এখানেও আমি মোটামুটি তাই দেখছি। এই পার্টিকুলার যে গল্পর প্রোটাগনিস্ট হচ্ছে মানিক বলে একটি ছেলে। মানিকের বাবা মা কম বয়সী মারা গিয়ে থাকেন, এবং মানিককে একজন হিন্দু বাঙালি ছোটোর থেকে মানুষ করেছে, হিন্দু না সরি মুসলিম বাঙালি ছোটোর থেকে মানুষ করেছে। মানিক কিন্তু হিন্দু বাড়ির ছেলে। যাই হোক, মানিক একজন ডাক্তার। সে একটা পয়েন্টের পর পাহাড়ে গিয়ে থাকতে আরম্ভ করে, এবং এই যে নভেলাটা আছে এখানে বাঙালি এবং যারা পাহাড়ে থাকে 80s সময় বাংলাদেশে, তাদেরকে নিয়ে লেখক লিখেছে। এই একটা নভেলাতে আপনারা অনেকগুলো ছোট ছোট ক্যারেক্টার্স এবং তাদের প্রত্যেকের বিভিন্ন গল্প জানতে পারবেন। সেই গল্পগুলো এতটাই ইমোশনাল যে সামওয়্যার ডাউন দ্য লাইন ইট উইল টাচ ইউর হার্ট। এবং আমি যেটা বারবার বলছি যে উভয় ধকের লেখা এত ভালো যে আপনার মনে হবে যে মানে ওনার প্রত্যেকটা লেখা, ওনার প্রত্যেকটা বই খুব ছোট বই, বেশি সময় লাগে না বইগুলো পড়তে, কিন্তু যেন মনে হয় বইগুলোকে খুব আস্তে আস্তে পড়ি, বইগুলোকে ফিল করে পড়ি, বইগুলো এতটাই ভালো লাগবে। এইটা 128 পাতার বই, আমার প্রায় 96 পেজেস পড়া হয়ে গেছে, আর কিছু 20-25 পাতা বাকি আছে, যেটা হয়তো আজকে রাত্রিরেই আমি শেষ করে ফেলবো। কিন্তু মনে হচ্ছে না, আজকে সকালে তো একটুখানি পড়েছি, আর একটু রেখে দিই বইটা রেখে দিলে হয়তো বইটাকে আরেকটু বেশি আমি ফিল করতে পারবো। এই সেম ফিলিংসটা আমার হয়েছিল যখন আমি একটি শাড়ি ও কামরাঙা বোমা পড়েছিলাম। খুব শীঘ্রই জলেশ্বরী বইটাও পড়বো। এবং উভয় ধক এবং অরণ্যমন দুজনকেই বলবো এত সুন্দর যে প্রচ্ছদটা ওনারা বানিয়েছেন, তার জন্যে থামস আপ। আপনি যদি দেখেন এইখানে বইয়ের কভারটা যদি দেখেন, একটা লোক চলে যাচ্ছে, এটা একটা দিক, এখানে পাহাড় আছে, আর এটাকেই যদি আমি ঘুরিয়ে দিই তাহলে দেখবেন শহর, আবার লোকটা চলে যাচ্ছে। তো এটা দেখানো হচ্ছে পাহাড়ের লোক, আর এটা দেখানো হচ্ছে শহরের লোক। এদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে সেইটা নিয়ে এই পুরো নভেলাটা নীলপাহাড়। ইটস আ ব্রিলিয়েন্ট রাইটিং, অ্যান্ড আমি বারে বলছি ইটস আ মাস্টারপিস। অ্যান্ড
আই এম শিওর ইন ফিউচার এই বইটা বাংলাতে কিন্তু একটা ক্লাসিক হতে পারে। তো যারা যারা উভয়ধকের লেখা পড়েছো তোমরা, আর তোমরা লাস্ট অবধি এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ কমেন্টে জানিও যে উভয়ধকের কোন লেখাটা মানে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। মানে আমি তো জানি মানে যেটাই পড়ছি আমার ভীষণ ভালো লাগছে, আর সব থেকে বড়ো কথা আমি ফিল করতে পারছি লেখাগুলো। তো হয়তো আমি একটু বেশি ইমোশনাল তাই জন্যে, বাট এতটাই আমার ওনার লেখা ভাল লাগছে। আর এই বইটাকে রেটিং করার জায়গায় আমি নেই, মানে এত ভালো লেখা, এটাকে আমি কী নম্বর দেবো, এটাকে আমি কোনো রেটিং দিচ্ছি না, এটা রেটিং ফেটিংয়ের অনেক ওপরে। বি ইট দ্য বুক কভার, বি ইট দ্য রাইটিং, বি ইট দ্য স্টোরি টেলিং, বি ইট দ্য থট প্রসেস অফ দ্য রাইটার টু রাইট দিস পার্টিকুলার স্টোরি, মানে সবগুলোই A+। তো এটাকে আমি কোনো রেটিং দিচ্ছি না। তো এই 10টা বই লাস্ট 45 ডেজে আমি পড়েছি। তো এগুলো হচ্ছে আমি যে বই লাস্ট কদিনে পড়েছি। তোমরা লাস্ট 45 ডেজে কী বই পড়েছো একটু কমেন্টসে জানিও। আর কিরম ভিডিও বুক টেলস বাই পৃথাতে তোমরা দেখতে পছন্দ করবে প্লিজ সেটাও একটু কমেন্টসে জানিও। খুব শিগগিরই আর একটা ভিডিও নিয়ে চলে আসবো বুক টেলস বাই পৃথাতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হ্যাপি রিডিং, সামনে পুজো আসছে, এনজয় করো আর ডেফিনেটলি অনেক অনেক বই পড়ো।